সাইকো থ্রিলার মার্ডার অ্যানালাইসিস। আজ শুনবেন গল্পটির পর্ব ৯। পুষ্প তখন আফসোস করতে থাকে। তখন সে আফসোস প্রিয় মানুষটিকে হারানোর জন্য নয়। সে আফসোস অতীতে কাছে থাকা মানুষদেরকে হারানোর জন্য। ভুল মানুষকে বিশ্বাস করে মানুষ যতটা ঠকে, ওই মানুষটাকে হারিয়ে তার চেয়ে বেশি ঠকে। ভুল মানুষের জন্য কাছের মানুষগুলো হারিয়ে যায় বলে। সেদিন থেকে নূপুর একটা অস্পষ্ট দূরত্ব তৈরি করে দিয়েছিল পুষ্পের সাথে। অনেক দিন পর দুই বোনের মাঝে সুন্দর সম্পর্ক দেখে খুব ভালো লাগা শুরু করলো শ্রাবণের। যদিও সে জানতো না দু বোনের দূরত্বটা ঠিক কবে থেকে এবং কী কারণে শুরু হয়। নূপুর বুঝতে পেরেছিল পুষ্পের মাঝে অনেক পরিবর্তন এসেছে। অনেকদিন পর অনেক আন্তরিক হয়ে অনেক সময় নিয়ে কথা বলছে তার সাথে। মা বাবা রান্না বান্না সবকিছু নিয়ে হাজারটা প্রশ্ন করছে। মন খুলে প্রশ্ন করছে সেই কাজিনকে নিয়েও। আচ্ছা, ভাইয়া এখন কি করে? কোন ভাইয়া? কোন ভাইয়া মানে তুই জানিস না আমি কার কথা বলছি? সত্যিই বুঝতে পারছি না। আরে গাধি, হিমেল ভাইয়ের কথা বলেছি, আমাকে বিয়ে করার জন্য যে পাগল ছিল। ও আচ্ছা, আছে ভালো এখন। আমাদের বাসায় আসে না তেমন। শুনেছি অফিসও পরিবর্তন করেছেন। কেন কেন? তা তো জানি না, তবে আমি একদিন জিজ্ঞেস করেছিলাম এখান থেকে চলে গেলেন কেন? পরে কি বলল? বললে তুই হাসবি তাই বলবো না। আরে বল না। না বললে তুই ভাইয়াকে নিয়ে মজা করবি। আরে বল, মজা করব না। বলল এখানে থাকলে নাকি তোকে তার খুব মনে পড়বে। তোর স্মৃতি তাকে সব সময় ঘিরে ধরবে। আর এ বাসায়ও আসতে ইচ্ছা করবে। ইচ্ছে হলে আসবে, আমরা তো বাসায় আসা নিয়ে কখনো বারণ করিনি তাকে। বারণ করিসনি ঠিকই, কিন্তু এখানে আসলে নাকি তোর আর তোর জামাইয়ের কথা মনে হবে তার। আর সে চায় না তোর সাথে তোর জামাইকে নিয়ে কোনো কিছু মাথায় ঘুরুক। আহারে বেচারা। এই তো মজা শুরু করে দিলি, এ কারণে বলতে চাইনি। না না, মজা করছি না, আফসোস করছি তার জন্য। হ্যাঁ, তোর আফসোস আমি বুঝি। আফসোসের পেছনে একটা হাসি লুকানো থাকে। ডগ পোস্টিং গ্রুপের মুখোশ পরা কুত্তাটার মতো। চোখে পানি আর ভিতরের মুখে হাসি। এই তুই আমাকে এই কুত্তাটার সাথে তুলনা করলি? আরে না, আমি তো কেবল অনুভূতিটা বুঝালাম। আচ্ছা হয়েছে হয়েছে, এভাবে তো আফসোস করলে তুই বিয়ে কর না। যাহ কি যে বলিস, তিনি পছন্দ করতেন তো ওকে, আর আমি কেন তাকে বিয়ে করব? তাকে আমি সবসময় ভাইয়ার মতো ভাবি। তবে একটা কথা বলি আপু। হ্যাঁ বল। শ্রাবণ ভাইয়া আসলেই বেস্ট। বেস্ট মানুষকে বেছে নিয়েছিস তুই। যাক বুঝলি তাহলে, শ্রাবণ সত্যিই অনেক ভালো। হয়তো হিমেল ভাইয়ার মতো অত বেশি টাকা পয়সা নেই, কিন্তু যা আছে তা আমাদের জন্য অনেক। আর শ্রাবণের খালা তো সব ধরনের সহযোগিতা করেনি। ভালো কথা, তিনি তোকে এখনো আগের মতো কম সহ্য করে নাকি পরিবর্তন হয়েছে? আমাকে কেন সহ্য করে না তা এখনো বুঝতে পারিনি, তবে ইদানিং শ্রাবণের কাছে আমার কথা জিজ্ঞেস করে প্রায় খোঁজ খবর নেয়। আমাকেও কল দেয়। যাক, আগে তো বলতি তোকে দেখলে ওনার মুখ কালো হয়ে যেত, কপালে ভাঁজ পড়ে যেত। আগে কেন যে এমন করতো তা আমি নিজেও জানি না, তবে এখন ভালো করে কথা বলেন। বাহ, তাহলে তো ভালোই। আসলে খালার নিজের মতো কেউ নেই, তাই হয়তো এমন করে। আর আমার শাশুড়ি মারা যাওয়ার পর নাকি শ্রাবণকে বলেছেন ওনার কাছে চলে যেতে, কিন্তু শ্রাবণ এই বাসা ছেড়ে যাবে না, আর আমারও ইচ্ছে করে না অন্যের বাড়িতে যেতে। এখানে ভালো আছি আমরা। আচ্ছা তবুও যথাসম্ভব চেষ্টা করিস ভালো ব্যবহার করার। হ্যাঁ, মাঝে মাঝে একটু রাগ হয় আর কি, শ্রাবণের ওপর একটু বেশি অধিকার দেখায়। কি আর করবি, কিছু মানুষ এমন, আর শ্রাবণ ভাইয়ার তো কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ হচ্ছে না তা ঠিক, কিন্তু সেও মনে হচ্ছে এত অধিকার দেখানো পছন্দ করে না। আচ্ছা রান্না হয়ে এলো, পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। তারপর ফোন রেখে রান্না নামিয়ে দিল পুষ্প। একটু পরে দুজনে খেতে বসলো। খেতে খেতে হঠাৎ পুষ্পের দিকে তাকিয়ে শ্রাবণ ভাবলো, এই মানুষটা এখন একান্তই তার। আর কারো ছায়া নেই তার ওপর। এখন সে যা বলবে পুষ্প তা শুনবে। তার মতো করে নিজেকে সাজাবে, গোছাবে, তার মতো করে মানিয়ে নিবে। এ পুষ্পকে পেয়ে শ্রাবণ অনেক খুশি। শ্রাবণের ভাবুক চেহারা চোখে পড়ল পুষ্পের। কি ভাবছো এত? নিজেকে স্বাভাবিক করে শ্রাবণ বলল, কই না তো। মনে তো হচ্ছে কিছু ভাবছো। কথা ঘুরিয়ে নেওয়ার জন্য শ্রাবণ খালার প্রসঙ্গ টেনে আনলো। আচ্ছা শোনো, খালা আমাদের যেতে বলেছেন কাল। হ্যাঁ আমাকেও বলেছিল। তুমি কি বললে? আমি তোমার ওপর ছেড়ে দিলাম, এখন তুমি কি বলো? আমি আর কি বলবো, নিষেধ করলে তো শুনবা না। নিষেধাজ্ঞা শব্দটি শুনে পুষ্পের মনের কথা বুঝতে পারল শ্রাবণ। বুঝলাম, আমারও যেতে ইচ্ছে করছে না, কিন্তু একটু বেশি আদিক্ষেতা দেখাচ্ছেন না তিনি? আদিক্ষেতা না, সত্যি বলতে খালার তো কেউ নেই।
আর তুমি তো জানো ছোটবেলা থেকে আমাকে নিজের ছেলের মতো লালন পালন করেছেন। বাবা মারা যাওয়ার পরেও একইভাবে মায়ের মতো আমাকে আগলে রেখেছেন। তাই খালার প্রতি আমার একটা দায়িত্ব তো আছেই। তা ঠিক, তাই বলে আমি বুঝতে পারছি তোমার কথা। আচ্ছা বাদ দাও। এ নিয়ে পরে কথা বলা যাবে। কালকে রেডি থেকো। অফিস থেকে এসে খালার বাসায় যাব আমরা। বাই দ্য ওয়ে, আসল কথাই তো বলা হয়নি। রান্নাটা অনেক ভালো হয়েছে। শ্রাবণের কথা শুনে হাসিমাখা মুখে শ্রাবণের দিকে তাকিয়ে থাকলো পুষ্প। তারপর আবার ভাবনার জগতে হারিয়ে গেল। পুষ্পের ইচ্ছে ছিল না যাওয়ার। তবুও সেদিন শ্রাবণ বলল বলে খালার বাসায় যেতে রাজি হলো পুষ্প। অন্যদিকে শ্রাবণ নিজেও তার খালার কাজে কিছুটা বিরক্ত ছিল। খালা যে পুষ্পকে সহ্য করত না সেটা সেও জানতো। এবং পুষ্পকে খুন করার পরামর্শটা প্রথমে খালার মাথা থেকেই আসে। তিনিই পুষ্পের পরকীয়া নিয়ে জানার পর শ্রাবণকে বলেছিলেন যে পুষ্পের পরকীয়ার অপরাধে তাকে মেরে ফেলা উচিত। তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। শ্রাবণ তার খালাকে আর কখনোই বলতো না পুষ্পের পরকীয়া কিংবা অন্য ছেলেদের সাথে চলাফেরা নিয়ে। কারণ এমনিতেই তিনি প্রায়ই বলতেন পুষ্প ভালো না। শ্রাবণ যেন পুষ্পকে ছেড়ে চলে আসে। এসবের বিপরীতে শ্রাবণ তার খালাকে পুষ্পের পক্ষ নিয়ে বোঝাতো। তার খালা এই বুঝতো তো এই আগের মতো বলতো শ্রাবণ ভুল করছে। পুষ্পের পরকীয়া দেখে শ্রাবণও মাঝে মাঝে ভাবতো খালার কথাই ঠিক। পুষ্পকে অনেক আগে ছেড়ে দেওয়া উচিত ছিল তার। সেদিন যদি সে পুষ্পের অন্য প্রেম সম্পর্কে জানার পরে ছেড়ে আসতো, তবে পুষ্পের এত কিছু সহ্য করতে হতো না তার। কিন্তু পুষ্প নিজেকে পরিবর্তন করলো অনেক। তাই শ্রাবণের সব রাগ উধাও হয়ে গেল। সেদিন খাওয়া দাওয়া শেষ করেই আবার সোহেল তৃষার কথা মনে পড়ে গেল শ্রাবণের। তৃষা পড়াশোনার পাশাপাশি অনলাইনে শাড়ি বিক্রি করত। শ্রাবণ সেটাও খুঁজে বের করলো। তারপর শাড়ি কেনার নাম করে পরিচয় বাড়ানোর জন্য তৃষাকে মেসেজ দেয় সে। প্রথমে শাড়ির পেজে, তারপর ব্যক্তিগত আইডিতে। তৃষার বিশ্বাস অর্জন করতে খুব একটা বেশি সময় লাগেনি শ্রাবণের। কয়েকটা শাড়ি কেনা, কিছু ব্যক্তিগত দুঃখ আদান প্রদান, কিছু গল্প, গল্পের পটভূমি, তাতেই একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে তাদের। পাশাপাশি একই এলাকায় হওয়ায় দেখা করে শাড়ি দেয়া নেয়াতে বিশ্বাসটা আরো বেড়ে যায় তৃষার। আর বাঙালি উঠতি বয়সের মেয়েরা লেখকদের তুলনামূলক বেশি বিশ্বাস করে। কবিদের কিছুটা কম। অনেক মেয়েই ভাবে কবি মানেই চরিত্রে গোলমাল, মুগ্ধ করার অনর্থক চেষ্টা। কথায় কথায় কবিতার প্রচার করাও যদি বিষয়টা পুরোপুরি সত্য না। যে খারাপ সে যে পেশাতেই হোক না কেন সে খারাপ হবে। আর যে ভালো সে সব জায়গাতেই ভালো থাকে। তৃষা থেকে কেনা শাড়িগুলো একটাও পুষ্পকে দিত না শ্রাবণ। সে খুব যত্ন করে সাজিয়ে রাখতো সেগুলো। সে জানতো শাড়িগুলো পুষ্পকে দেওয়া হলে শাড়িগুলোর জায়গা হতো আলমারির সবচেয়ে অবহেলিত অংশে। শ্রাবণ অনেকবার পুষ্পের জন্য শাড়ি এনেছিল। কিন্তু শ্রাবণের পছন্দ করা শাড়ি খুব একটা পরতো না পুষ্প। সে পরতো বাসারের পছন্দ করা শাড়ি। তৃষার সাথে ধীরে ধীরে কথা বাড়ালো শ্রাবণ। পুষ্পের কথাও বলল সে, তবে তা ছিল মিথ্যায় সাজানো। সে বলেছিল পুষ্প প্যারালাইজড, তাই কোথাও যাওয়া আসা করতে পারে না। হুইল চেয়ারে সীমাবদ্ধ পুষ্পের জীবন। শ্রাবণের দেয়া পুষ্পের বর্ণনা শুনে অনেক খারাপ লাগলো তৃষার। তাই তাদের বেশিরভাগ কথা হতো পুষ্পকে নিয়ে। আপু কি আমার শাড়িগুলো পছন্দ করেছে? করেছে মানে সে তো খুব বেশি, সে রীতিমতো আপনার শাড়ির ভক্ত। সে বলেছে পরবর্তীতে সব শাড়ি যেন আপনার থেকেই নিই। বাহ, শুনে খুব ভালো লাগলো। সে যখন শুনেছে আপনি আমাদের এলাকাতেই থাকেন এবং আমাদের খুব কাছেই থাকেন, তখন থেকেই আপনাকে দেখার জন্য অস্থির হয়ে উঠেছে। সেদিন বলল, আমি যদি হাঁটতে পারতাম তাহলে আমি নিজে গিয়ে তৃষা আপুর থেকে শাড়ি নিতাম। প্রয়োজনে তার বাসায় চলে যেতাম। দেখে দেখে নিয়ে আসতাম আমার পছন্দের সব শাড়িগুলো। কিন্তু আমি তো আর হাঁটতে পারবো না। কথাগুলো শুনে খুব খারাপ লাগলো তৃষার। আচ্ছা একটা কথা বলি। জি অবশ্যই বলুন। আমি যদি একদিন আপুর সাথে দেখা করি? কি বলেন, এটা তো তার জন্য অনেক খুশির বিষয়। আমি তো কথা ভয়ে আপনাকে বলিনি। এক কাজ করুন, আপনি আসার সময় 5টা শাড়ি আনুন, সেখান থেকে পুষ্পের পছন্দ করা 2-3টা শাড়ি রেখে দিব। শাড়িও কেনা হলো, আপনার সাথে দেখাও হয়ে যাবে তার। আচ্ছা ঠিক আছে, আমি আসবো। দেখা করার দিন ঠিক হলো তাদের। নির্দিষ্ট দিনে তৃষা বের হলো শ্রাবণদের উদ্দেশ্যে। বের হওয়ার আগে সে সোহেলকে বলে রেখেছিল সে যেন আসার সময় নিয়ে আসে তাকে। কারণ সে সন্ধ্যার দিকে যাবে বলেছিল শ্রাবণের অফিস শেষে। শ্রাবণ তার পরিকল্পনা অনুযায়ী সেদিন সকালে তার অফিসের কাজে বাইরে যেতে হবে বলে পুষ্পকে তার বাবার বাড়ি যেতে বলল। যদিও সোহেল আপত্তি জানায় তৃষার সিদ্ধান্তে।
কিন্তু পুষ্পের কথা শুনে এবং বাসার কাছে হওয়ায় আর কিছু বলল না। তবে বলল সে যাওয়ার সাথে সাথে যেন চলে আসে। শ্রাবণের কথা অনুযায়ী গলির মুখে এসে তৃষা তাকে কল দিল। তৃষাকে বেশি খুঁজতে হয়নি শ্রাবণের। সে যেখানে দাঁড়াতে বলেছিল সেখানেই দাঁড়িয়েছিল সে। তৃষাকে দেখে কিছুটা হেসে শ্রাবণ বলল, কেমন আছেন আপু? এই তো ভালো, আপনি? আমিও। সরি আপু, একটু দেরি হয়ে গেল। না না, ইটস ওকে, সমস্যা নেই ভাইয়া। আসলে পুষ্পের জন্য একটু দেরি হয়ে গেল। কি হয়েছে আপুর? সে হঠাৎ হুইলচেয়ার থেকে পড়ে গিয়েছিল। কিছুটা চমকে উঠল তৃষা। আতঙ্কিত চেহারায় শ্রাবণকে জিজ্ঞেস করলো, এখন কি অবস্থা? তেমন কোনো সমস্যা হয়নি, আপাতত সেই রুমে আছে। শ্রাবণ বারবার আকাশের দিকে তাকাচ্ছিল। আকাশে মেঘ থাকলেও বৃষ্টি হচ্ছিল না সেদিন। সাধারণত বৃষ্টির দিনগুলোতে খুন করতে একটু বেশি ভালো লাগতো তার। সেদিন বৃষ্টি না থাকায় কিছুটা আফসোস হচ্ছিল শ্রাবণের। তবুও ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো তারা। তৃষা তখনও জানে না তার সাথে কি হতে যাচ্ছে। সে জানে না যে পুষ্পকে নিয়ে সে এত কথা বলছে, সে পুষ্পই বাসায় নেই তখন। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তৃষা। দরজার সামনে দাঁড়িয়েই ভিতরের দিকে তাকিয়ে শ্রাবণ বলল, পুষ্প, তোমার মেহমান চলে এসেছে। তৃষা ভেবেছিল পুষ্প সামনের রুমে, তাই ভেতরে ঢুকে এদিক সেদিক তাকাচ্ছিল সে। কাকে খুঁজছেন? পুষ্প আপুকে। সে আপনার জন্য ভিতরে এক চমক রেখেছে। আমাকে বলেছিল আপনাকে যেন ভিতরে পাঠিয়ে দিই। কিছুটা অস্বস্তি এবং কৌতূহল নিয়ে ভিতরের দিকে এগিয়ে গেল তৃষা। আর সাহস বাড়ানোর জন্য শ্রাবণকে জিজ্ঞেস করলো, কোন রুমে? আর একটু গেলেই নিজেই দেখবেন। তৃষার হাতে একটি শাড়ির ব্যাগ, পরনে থ্রি পিস, ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে কাজল, তেমন কোনো বিশেষ প্রসাধনী দেওয়া নেই মুখে। মনের ভিতর একটা ভয় ভয় করছিল তৃষার। তার মনে হচ্ছিল কোনো একটা ভয় তাকে অনুসরণ করছে। সে হঠাৎ পিছনে ফিরে তাকাতেই, কিছু বুঝে ওঠার আগেই, একটি চাইনিজ কুড়ালের সজোরে কোপ এসে পড়ল মাথায়। তাতেই নিচে পড়ে গেল সে। তারপর আরও কিছু কোপ। তেমন কোনো প্রতিরোধ করতে পারেনি তৃষা। সময় তখন ৭:৩০। কিছুক্ষণ পর তৃষার ফোনে সোহেলের ফোন কল। শ্রাবণ গলি থেকে খুঁজে নিল ফোনটি। ফোন রিসিভ না করে সে মেসেজ দিল, আমি ভিতরে আছি, ওনারা বলছেন তোমাকে ভিতরে আসতে, তুমি একটু ভিতরে আসো। নাস্তা করে একসাথে বের হয়ে যাব দুজন। মেসেজ পেয়ে কিছুটা বিরক্ত লাগলো সোহেলের। এত করে বলার পরেও তৃষা বের না হয়ে এসে উল্টো তাকে ভিতরে যেতে বলছে। বিরক্ত নিয়ে সে মেসেজ দিল, আমি তোমাকে কি বলেছিলাম? শ্রাবণ উত্তর দিল, আরে জাস্ট 5 মিনিট, ওনারা ছাড়ছেন না তো, আমি কি করব বলো? ওকে, আমি আসলেই যেন বের হয়ে যাও। ঠিক আছে, ভাইয়া গল্লির দিকে যাচ্ছে, তুমি তার সাথে চলে আসো। মেসেজ দিয়ে শ্রাবণ হাত মুখ ধুয়ে গল্লির মুখে গেল। গলির মুখে গিয়ে সোহেলকে কল দিল শ্রাবণ। তারপর সোহেলকে খুঁজে বের করে বাসার দিকে পা বাড়ালো তারা। কথা বাড়ানোর জন্য শ্রাবণ নিজ থেকে কিছু প্রশ্ন করলো সোহেলকে। সোহেল উত্তর দিচ্ছে, মাঝে মাঝে নিজেও প্রশ্ন করছে শ্রাবণকে। সোহেল আবারও কল দিল তৃষাকে, ফোন তখনও পড়েছিল মেঝেতে। শ্রাবণ বিষয়টি বুঝতে পেরে বলল, আপু মনে হয় পুষ্পের সাথে কথা বলছে, তাই ফোন ধরছে না। ও আচ্ছা। জি, এই তো আর একটু গেলেই বাসা। বাইরে থেকে দরজা খুলে সোহেলকে ভিতরে যেতে বলল শ্রাবণ। ভিতরে একদম কর্নারের রুমে যাবেন, দুজনেই বসে আছে সেখানে। আচ্ছা। সোহেল গলির কাছে যেতেই পুরো ঘর অন্ধকার হয়ে গেল। শ্রাবণ গোপনে বিদ্যুতের সংযোগ বন্ধ করে দিল। বিদ্যুৎ যাওয়ার আর সময় পেল না। আলো জ্বালিয়ে ভিতরে যান, আমি লাইট খুঁজে বের করি। ফোন বের করে আলো জ্বালিয়ে হাঁটা শুরু করলো সোহেল। আবছা আলোয় মেঝেতে লেগে থাকা রক্ত টের পেল না সে। কিছু একটার সাথে বাড়ি খেতেই ভালো করে খেয়াল করলো সামনের দিকে। ভয়ে কিছুটা পিছিয়ে গেল সোহেল। তার সামনে আছে একটা মৃতদেহ। ভয়ে হাত পা কাঁপছে সোহেলের। সাহস করে ঝুলন্ত লাশের দিকে আলো রেখে নিজেই ভয়ে চিৎকার করে উঠল সে। লাশটি ছিল তৃষার। হাত থেকে ফোন পড়ে গেল তার। চারপাশে ঘোর অন্ধকার দেখল সে। কি হতে যাচ্ছে তার সাথে? কি করা হয়েছিল তৃষার সাথে? তার কোনো কিছুই ভেবে পাচ্ছে না সে। দ্রুত তৃষাকে নামানোর চেষ্টা করতে লাগলো সোহেল। কিন্তু পিছন থেকে একটা সজোরে কোপ পড়ল তার ঘাড়ে। এরপর গলায়। একের পর এক, অনবরত। রাত তখন 10:10। শ্রাবণ ধীরে ধীরে সোহেলের লাশও ঝুলিয়ে দিল গলির মুখে। সে ভেবেছিল বৃষ্টি আসা মাত্রই কেটে ফেলবে লাশগুলো, তাই আপাতত ঝুলিয়ে রাখে।
তারপর ভালো মতো হাত মুখ ধুয়ে কিছুক্ষণ মায়ের কাছে বসলো শ্রাবণ। কিছুক্ষণ পরে রান্নাঘরে গেল খাওয়ার কি কি আছে দেখার জন্য। দুপুরের রান্না কিছু ভাত আর ডাল দেখতে পেল সে। ভাত ডাল হালকা গরম করে খাওয়া শুরু করলো সে। ভাত খেতে খেতে হঠাৎ মনে হলো সোহেল তৃষার লাশ দুটি হয়তো এক হয়ে যাবে। তাই দ্রুত খাবার ঢাকনা দিয়ে ঢেকে লাশ দুটোকে নামিয়ে ওয়ারড্রোবের সামনে আনলো। তারপর ওয়ারড্রোবের দুটো তাকে দুটো লাশ রেখে দিল। হাত মুখ ধুয়ে আবার খাওয়া শুরু করলো শ্রাবণ। রাত তখন 1:15 শ্রাবণ ঘুমানোর চেষ্টা করছে খুব, কিন্তু কোনো মতেই ঘুম আসছে না তার। তার মনে হচ্ছে সোহেল তিশার লাশ আবার এক হয়ে যাবে। এই চিন্তা তার অবচেতন মনকে অস্থির করে তুলছিল। তার সচেতন মন কোনো মতেই বিষয়টা থেকে সরাতে পারল না তাকে। তারপর সে বাধ্য হয়ে ওয়ার্ড্রোব থেকে লাশ দুটি বের করে নিচে তারপর তার কাছে থাকা চাইনিজ কুড়াল, চাপাতি এবং ছুরি আনলো। সাথে আনলো একটি বড় কাঠের টুকরা, যেখানে রেখে লাশের বিভিন্ন অংশ কাটবে। প্রথমে কুড়াল এবং ধামা দিয়ে সুন্দর করে হাত পা সুবিধামতো কেটে নিয়ে পাশে রাখলো। তারপর সেগুলো থেকে সুন্দর করে মাংস আলাদা করে হাড়গুলোকে অনেক ছোট ছোট ভাগে ভাগ করে ওয়ার্ড্রোবের ডয়ারের ভিতরে রেখে দিল আবার। একটাকে সোহেলের মাংস আর অন্যটিতে তৃষার। শ্রাবণ ভেবেছিল এবার তার নিশ্চিন্তে ঘুম হবে, কিন্তু সারা রাতেও ঘুম হলো না তার। সকালবেলা ঘুম থেকে উঠেই ইট, সিমেন্ট, বালিসহ প্রয়োজনীয় সব নিয়ে আসলো। তারপর একা একা একটি তাক বানানোর জন্য মিশ্রণ শুরু করে ধীরে ধীরে দুটি তাক বানানো শুরু করলো। ফোনের ওপাশ থেকে নির্দেশনা দিচ্ছিল এক রাজমিস্ত্রি। তাকগুলোর মাঝেই রাখা হয়েছিল হাড় মাংসগুলো। নির্দেশনা দেওয়া মানুষটি তখন জানতো না সে কিসের তাক বানানো শিখিয়ে দিচ্ছে শ্রাবণকে। তাক বানানো শেষে কিছুটা নিশ্চিন্ত হলো শ্রাবণ। তাক দুটি বানানো হয়েছিল ঘরের দুপাশের দুটি রুমে, যাতে এক হয়ে যাওয়ার কোনো ধরনের সম্ভাবনা না থাকে আর। নির্দিষ্ট দিন শেষে তাক ভালো মতো শুকালে শ্রাবণ তার পরিকল্পনা অনুযায়ী তাকের মধ্যে সুন্দর করে তার সব ছুরি, চাপাতি এবং কুড়ালগুলো রাখে। কুড়ালগুলো সবসময় তাকেই থাকতো, শুধু কাউকে খুন করার দিন অন্য জায়গায় রাখতো সে। সেদিন পুষ্পের সাথে কথা বলতে বলতে বারবার সোহেল তৃষাকে মনে পড়ছিল শ্রাবণের। আইসক্রিমের বাকি অংশ খেতে খেতে বিচ্ছিন্ন সব স্মৃতিগুলো ভেসে আসছিল শ্রাবণের। শ্রাবণ তখন মায়ের পাশে বসে মায়ের ভয়ার্ত মুখের দিকে তাকিয়েছিল। শ্রাবণ দেখত প্রতিটি খুনের পর তার কল্পনায় আসা মা ভয় পেয়ে চুপসে যেত খুব। সে তখন মায়ের ভয় কমানোর জন্য মায়ের পাশে বসে থাকতো অনেকক্ষণ। সেদিনও মায়ের ভয় কমানোর চেষ্টা করছিল শ্রাবণ। সকালের দিকে অল্প ঘুমিয়েই চলে গেল খালার বাসায়। নিজের বাসায় তার হঠাৎ খারাপ লাগছিল। হঠাৎ পুষ্পের অনুপস্থিতি তাকে ভোগাচ্ছিল খুব। বারবার মনে পড়ছিল পুষ্পের স্মৃতি। শ্রাবণকে সবচেয়ে বেশি ভোগাচ্ছিল পুষ্পের সাথে কাটানো ভালো সময়গুলো। ঘরের যেখানেই যাচ্ছে, যেদিকেই যাচ্ছে, সেদিকেই পুষ্পকে খুঁজে পাচ্ছে সে। বাড়ি থেকে বের হয়ে গাড়িতেও উঠে সে ভাবছে পুষ্প যাওয়ার আগের রাতের কথা। সে রাতে তারা দুজন বারান্দায় ছোট্ট টেবিলকে ঘিরে রাখা চেয়ারগুলোতে বসে গল্প করছিল। রাতটি ছিল ভরা পূর্ণিমার। আকাশ ছিল মেঘমুক্ত, অজস্র তারায় ভরা। এমন রাতে তারা খুনসুটিতে ব্যস্ত ছিল তাদের নতুন স্বপ্ন নিয়ে। দুজনের স্বপ্নই তখন একটি কেন্দ্রে এসে থেমে গেল। দুজনই তখন মা-বাবা হতে চায়। তাদের নতুন অতিথি চায়। আর সে নিয়েই চলছিল তাদের শত খুনসুটি। আচ্ছা শ্রাবণ, আমাদের বাবুর নাম রাখবে কে? অবশ্যই আমি। না না, তুমি। আচ্ছা আসো একটা সমাধান করি। ছেলে হলে নাম রাখবো আমি, আর মেয়ে হলে নাম রাখবে তুমি। আচ্ছা, ছেলে হলে কি নাম রাখবা? ভাবতে হবে। আসলে হুট করে বলে দিলে তো অত সুন্দর নাম হবে না, তাই না? ভেবে বলবো। মেয়ে হলে তোমার মতোই হোক তা চাই। শুনেছি বাবার মতো হওয়া মেয়েগুলো অনেক লক্ষ্মী হয়, আর ছেলে হলে আমার মতো চাইবো। তুমি কার মতো হয়েছো? আর বলো না, আমি নাকি হয়েছি আমার মায়ের মতো। আর নূপুর? সে হয়েছে বাবার মতো। কথাটি বলেই চুপ হয়ে গেল পুষ্প। তারপর বিড়বিড় করে বলল, অথচ বাবার মতো হয়েও সে অলক্ষ্মী উপাধি সারা জীবন বয়ে বেড়াচ্ছে। তাও আবার উপাধিটা বাবারই দেওয়া। শ্রাবণ পুষ্পের হঠাৎ থেমে যাওয়ার বিষয়টা বুঝল। আরে পাগলি, এসব নিয়ে মন খারাপ করে না। নূপুর একটা ঝরা পাতার মতো, চাইলেও সে আর গাছে ফিরতে পারবে না। কি যে বলো তুমি, আচ্ছা চলো ভিতরে যাই। এমন চাঁদনি রাত আমরা আরো অনেক দেখব। সরি শ্রাবণ। সরি কেন? এই যে হঠাৎ পরিবেশটা গম্ভীর করার জন্য। ধুর পাগলি, এটা কোনো ব্যাপার না। চলো আজ আমি রান্না করব। তুমি রান্না পারো? হুম, পারি অল্প স্বল্প। আর না পারলে তুমি তো আছোই। ওকে, লেটস গো। এসব নিয়ে ভাবতে ভাবতে মন আরো খারাপ হয়ে গেল তার।
গাড়ি থেকে নেমে সোজা দোতলায় উঠে গেল শ্রাবণ। ছোট খালা তখন ঘুমাচ্ছিলেন। খালাকে দেখাশোনা করা মেয়েটিও বসেছিল খালার পাশে। মেয়েটির সঠিক নাম জানা নেই শ্রাবণের। তবে খালাকে ফুলি বলে ডাকতে শুনেছিল সে, তাই সেও ফুলি বলে ডাকতো। ফুলি অনেক বছর থেকে খালাকে দেখাশোনা করছে। শ্রাবণ যখন তার খালার রুমে এলো তখন ফুলি নিচ থেকে উঠে চলে গেল। খালাই ফুলিকে বলে রেখেছিলেন যখন শ্রাবণ আসবে তখন সে যেন শ্রাবণের সামনে থেকে চলে যায়। খালাকে না জাগিয়ে বইয়ের তাক দেখতে লাগলো শ্রাবণ। অসংখ্য বই ছিল তাকে, রবীন্দ্রনাথ, নজরুল সহ পুরাতন লেখকদের সবচেয়ে বেশি বই ছিল। অনুবাদ বইও ছিল অনেক। বই দেখতে দেখতে একটা ছবির অ্যালবাম পেল। তারপর অ্যালবাম খুলতেই দেখলো তার ছোটবেলার একটা ছবি, যেখানে সে খালার শিখিয়ে দেওয়া হাসির মতো করে হেসে আছে। তাকে পেছন থেকে কাঁধে হাত রেখে ধরে দাঁড়িয়ে আছে ছোট খালা। আস্তে আস্তে সে পুরো অ্যালবাম দেখলো। অ্যালবামের বেশিরভাগ ছবিই ছিল তার এবং তার ছোট খালার। কিছু ছবি তার নানা নানুরও ছিল। তার মায়ের ছবিও খুঁজছিল সে বারবার। ছোটবেলায় ছবি দেখে সে ভাবলো হয়তো তার মায়ের ছবিও আছে, তাই পুরো অ্যালবাম খোঁজা শুরু করলো। কিন্তু কোথাও তার মায়ের ছবি ছিল না। সব ছিল তার, তার ছোট খালার, তার নানা নানুরও। তার মায়ের কিংবা বাবার কোনো ছবি ছিল না সেখানে। তারপর অ্যালবামটি দেখতে দেখতে কিছুক্ষণের জন্য ছোটবেলায় হারিয়ে গেল। অ্যালবামটি রেখে উপরের আরেকটি বই নিতে গিয়ে কি যেন নিচে পড়ে গেল। তাকের পাশ দিয়ে গিয়ে নিচে পড়ে যাওয়া জিনিসটি তুলতে গিয়ে দেয়ালের সাথে লাগানো একটা দরজা দেখতে পেল শ্রাবণ, যা স্বাভাবিকভাবে দেখা যায় না। দরজায় হালকা ধাক্কা দিতে সেটি খুলে গেল। রুমটা বানিয়েছিলেন ছোট খালার স্বামী মঞ্জু সাহেব। তিনি একসময় নিয়মিত রাজনীতি করতেন। স্থানীয় এমপি মন্ত্রীদের কাছে লোক হিসেবে কাজ করতেন। তখন তার হাতে প্রচুর ক্ষমতা ছিল। অনেক ছোট ভাই, ভক্ত ছিল। তাই নেতা মন্ত্রীদের কাছে তার অনেক দামও ছিল এবং তিনি তার প্রাপ্ত ক্ষমতার যাচ্ছেতাই ব্যবহার করতেন। কথায় কথায় বিরোধী দল কিংবা সাধারণ জনগণের মধ্যে অধিকার নিয়ে কথা বলা মানুষটিকে শাসিয়ে আসতেন। কথাবার্তায় প্রতিকার না হলে কয়েকজন লোকসহ গিয়ে মারধর করে আসতেন। ক্ষমতার দম্ভ তাকে মানুষের পর্যায় থেকে অনেক নিচে নামিয়ে ফেলেছিল তখন। ক্ষমতায় থাকাকালীন তিনি একবার শ্রাবণের বাবাকেও শাসিয়ে এসেছিলেন। শ্রাবণের বাবা তার খুব অপছন্দের মানুষ ছিল। কিন্তু বিরোধী দল ক্ষমতায় আসায় তাদের ক্ষমতা পরিবর্তন হওয়ায় তারা দুর্বল হয়ে যায়। একসময় নিরীহ সেজে থাকা বিরোধী দলও তখন অনেক শক্তিশালী হয়ে ওঠে। সবসময় মানুষের পক্ষে কথা বলা মানুষটিও শোষকের মতো মানুষের রক্ত খাওয়া শুরু করে তখন। এত পরিবর্তন দেখে শ্রাবণ প্রায় ভাবত প্রকৃত দোষ হলো চেয়ারের। তার মতে এদেশে এই চেয়ারগুলোতে যারাই বসে তাদের মধ্যে অধিকাংশ মানুষই আর মানুষ থাকে না, সবাই বদলে যায়। যে বিরোধী দল ক্ষমতায় না থাকাকালীন সবসময় মানুষের কথা ভাবত, মানুষের জন্য কান্নাকাটি করত, ন্যায্য দাবি এবং ন্যায্য অধিকারের কথা বলতো, গণতন্ত্রের বুলি আওড়াতো কথায় কথায়, ক্ষমতায় গেলে তারাও মুহূর্তেই পরিবর্তন হয়ে যায়। তখন তারাও ভুলে যায় ন্যায্য দাবি এবং গণতন্ত্রের কথা। মানুষকে নিয়ে ভাবা, মানুষকে নিয়ে কাঁদা, ন্যায্য অধিকার কিংবা গণতন্ত্রের কথা বলা সব নাকে তাদের একটা মুখোশ। ক্ষমতায় গেলে গণতন্ত্রের কথা আর কারো মনে থাকে না তখন। শ্রাবণের মতে প্রতিটি মানুষই ভিতরে ভিতরে একনায়কতন্ত্র বিষয়টা লালন করে, সেটা প্রেম কিংবা দেশ, যে ক্ষেত্রেই হোক না কেন। এবং খুব সম্ভবত এদেশে শতভাগ গণতন্ত্র বলে আছে কেবল একটাই বিষয়, আর তা হলো গণতান্ত্রিক শাসন। আমজনতার প্রতিটি মানুষকেই কোনো না কোনো সময়ে কোনো না কোনো ভাবে এ শাসন সইতে হয়। তবে শ্রাবণ আশাবাদী ছিল কিছু ভালো মানুষের হাত ধরে আবার সুদিন আসবে দেশে। শ্রাবণের খালু মঞ্জু সাহেবদের দল ক্ষমতা থেকে বাদ পড়ার পর তিনি রুমটি বানিয়েছিলেন তার বেশ কিছু নিরাপত্তার জন্য। তিনি তার বিভিন্ন অস্ত্রপাতি এবং রামদা লুকিয়ে রাখতেন এবং মাঝে মাঝে খুব বেশি বিপদে পড়ে গেলে তিনি নিজেকেও লুকাতেন সে ঘরে। মঞ্জু সাহেবের বানানো রুমে ধীরে ধীরে প্রবেশ করে শ্রাবণ। গাঢ় অন্ধকারে দেখা যাচ্ছিল না কিছুই। বাইরে থেকে যতটুকু আলো আসে তাতে অন্ধকার কাটছে না তেমন। একটা ভ্যাপসা গন্ধ আসছে ভেতর থেকে। শ্রাবণ পকেট থেকে ফোন বের করে আলো জ্বালালো। লাইট জ্বালাতেই এদিক সেদিক নজর পড়তে সে পুরো অবাক হয়ে গেল। সিলিংয়ে ঝুলছে রশি। মনে হচ্ছে কাউকে ঝোলানো হয়েছিল রশিতে। মেঝেতে ছোপ ছোপ রক্তের দাগ। অনেকগুলো চুল এদিকে সেদিকে পড়ে আছে। চুলগুলো দেখেই বোঝা যাচ্ছিল চুলগুলো কোনো মেয়ের। শ্রাবণের কৌতূহল বেড়ে গেল আরও। কৌতূহলের সাথে ভয়ও কাজ করছিল কিছুটা। পরিস্থিতি আর পরিচিতি মনে হতে লাগলো। তার অবচেতন মন বারবার তার করা খুনগুলোর কথা মনে করে দিচ্ছিল তাকে। কিন্তু তার সচেতন মন বারবার চাচ্ছে এমন কিছু না হোক।
সন্দেহের কেন্দ্রবিন্দুতে থাকা ব্যক্তিটা ভাবতেই বারবার এলোমেলো হয়ে যাচ্ছিল শ্রাবণ। ছোট খালা কেন এসব করবে, কিভাবে এবং কাকে করবে? নানা প্রশ্ন ঘুরছিল তার মাথায়। সে পুরো রুম দেখা শুরু করলো। সেখানেও খুঁজে পেল একটা বইয়ের তাক, তবে সেটা গ্লাস এবং তালা দেওয়া। নিচ থেকে একটা শক্ত কিছু নিয়ে এসে গ্লাস ভেঙে ফেলল সে, এবং খেয়াল করলো খালার কানে সে শব্দ গেল কিনা। রুম থেকে মুখ বের করে একবার দেখে নিল খালাকে। তিনি তখনও ঘুমাচ্ছিলেন। তারপর তাকের ভেতর আরও একটি অ্যালবাম খুঁজে পেল। সেখানে ছবিগুলো ছিল তার মা এবং বাবার। অ্যালবামের পাশে রাখা একটি ডায়েরিও চোখে পড়ল শ্রাবণের। শ্রাবণ ডায়েরিটা হাতে নিয়ে খুলল। শুরুতেই বেশ কিছু পাতা নেই। তার মনে হচ্ছিল কেউ একজন ইচ্ছে করেই ছিঁড়ে ফেলে দিয়েছে সেসব পাতা। শ্রাবণ বাকি পাতাতে চোখ দিল। শুরুর লাইনটাই তার কৌতূহলকে হাজার গুণ বাড়িয়ে দিল। আপু, তুই এমন না করলেও পারতি রে। তুই ভালো করেই জানিস আমি অন্য কোনো পুরুষের দিকে চোখ রাখবো না আর। তাও তুই কিভাবে বলতে পারলি আমি তো স্বামীর সাথে পরকীয়া করছি? এত নীচ ভাবনা তুই ভাবতে পারলি কি করে? আমি জানি তুই আমাকে ছোটবেলা থেকে দেখতে পারিস না, সহ্য করতে পারিস না, কিন্তু আমাকে তো তুই চিনতি, জানতি। ছোটবেলা থেকে দেখতাম আমাকে কেউ সুন্দর বললে তোর মুখ কালো হয়ে যেত। আমাকে কেউ তোর থেকে বেশি আদর করলে, তোর থেকে বেশি ডাকলে, এমনকি বাবা মাও যদি আমার দিকে তাকিয়ে বেশি হাসতো, তখন আমি তোর চোখে আমার জন্য হিংসা দেখতে পেতাম। হিংসা জন্ম নিতে নিতে একসময় এমন হলো যে আমার সব কিছুতেই তোর হিংসা হতো, অথচ তখন সব কিছুই আমার থেকে তুই বেশি পেতি। তাও তোর হিংসা কমলো না। আমি জানি তুইও হয়তো ইচ্ছে করে হিংসা করতি না। তোকে দেখতে এসে আমাকে পছন্দ করলে, কিংবা তোর বিয়ের আগে আমার বিয়ের জন্য আসলে তোর খারাপ লাগতো, কষ্ট হতো। তোর জায়গায় আমি থাকলে হয়তো আমারও একই রকম কষ্ট হতো, হিংসা হতো। তাই বলে এত বড় মিথ্যা অপবাদ দিবি? তুই কি করে ভাবলি তোর স্বামীর সাথে আমার খারাপ সম্পর্ক? তুই জানিস না দুলাভাইয়ের সাথে আমার কি সম্পর্ক। আমি তাকে ভাইয়ের মতো ভাবতাম। আমাদের কোনো ভাই নেই, সে ছিল আমার বড় ভাই। সেদিন সিলেট হোটেল রুমে তুই তখন নিচে ছিলি। আমি শ্রাবণকে খোঁজার জন্য তোদের রুমে গিয়েছিলাম। দুলাভাই ছিল ওয়াশরুমে। আমার কিংবা দুলাভাইয়ের কারো কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, অথচ তুই এসে যা না তা বললি। কাউকে জানতেও দিলি না তুই আমাকে গোপনে কি অপরাধে অভিযুক্ত করলি। এমনকি দুলাভাইকেও সাক্ষী করতে দিলি না। হিংসা তোর মাঝ থেকে বিবেক বুদ্ধি বিনাশ করে দিয়েছে। নয়তো এমন অপবাদ দিতে পারতি না তুই। সেদিন আমার ইচ্ছে করছিল মরে যেতে, মাটি ভেদ করে নিচে চলে যেতে। তুই শুধু অপবাদ দিয়েই ক্ষান্ত হলি না, মায়ের কাছেও খুব বাজেভাবে উপস্থাপন করলি আমাকে। মায়ের কথা কি আর বলবো, আমার ভাগ্য খারাপ, আমি কপাল পোড়া। মাও তার সব পুরাতন রাগ মিটালো আমার ওপর। সেদিন বাসায় যাওয়ার সাথে সাথে দরজা বন্ধ করে আমাকে প্রচুর মারলো। আমার শরীরে কোনো জায়গায় মায়ের মারের দাগ বাদ পড়েনি সেদিন। মনে হচ্ছিল জীবনের সমস্ত অন্যায়ের, সমস্ত ভুলের বকেয়া শাস্তি পাচ্ছিলাম। এখনও সেদিনের কথা মনে হলে অজান্তে আমার গা কেঁপে ওঠে। আমি 3 দিন কোনো কিছু খেতে পারিনি ঠিকমতো, হাঁটতে পারিনি। জানিস আপু, সেদিনের পর আমি কখনো আর মায়ের সাথে কথা বলিনি। তবে মা সেদিনের জন্য পরের দিন রাতে আমার পাশে বসে অনেক কেঁদেছিল। মা ভেবেছিল আমি ঘুমাচ্ছি। আমি তখন ব্যথায় একা একা গঙ্গাচ্ছিলাম। মা সেদিন রাতে আমার পাশে বসে প্রথমে কাঁথা ঠিক করে দিলেন, তারপর 2-3 বার ডাকলেন। আমি ঘুমের ভান ধরে পড়ে থাকলাম। আমি ঘুমাচ্ছি ভেবে আমার চুলে বিলি কাটতে কাটতে মা সেদিন একা একা অনেক কান্না করলেন। আমি জানি মা কখনো এভাবে মারতে চাননি আমাকে, কিন্তু আমার অতীতের করা কিছু ভুল এবং সেদিন তোর দেয়া অপবাদ সব মিলিয়ে মা এলোমেলো হয়ে গিয়েছিলেন পুরো। তোকে তো বলাই হয়নি, অবশ্য বলবো কিভাবে, তুই তো আমার সাথে ওভাবে মিশতি না। তোদের বাসা থাকাকালীনও তুই আমার সাথে তেমন ভালো করে কথা বলতি না। আমি সব বুঝতাম, তবুও পড়েছিলাম কেবল শ্রাবণের জন্য। তুই তো তেমন আসতি না বাড়িতে, সংসার নিয়েই ব্যস্ত থাকতি, তাই মাকে ভালোভাবে বুঝতি না তেমন। বাবা মারা যাওয়ার পর মা ধীরে ধীরে খুব খিটখিটে মেজাজের হয়ে গেলেন। কথায় কথায় রেগে যেতেন। আমি ভালো কথা বললেও রেগে যেতেন। রেগে গিয়ে যখন তখন গায়ে হাত তুলত। আমি শুরুতে বুঝতে পারতাম না কেন এমন করতেন। পরে একদিন ঘুমানোর পর মায়ের কান্নার আওয়াজ শুনতে পেলাম। দরজার আড়ালে লুকিয়ে দেখলাম বাবার ছবি ধরে কাঁদছেন। সেদিন মায়ের জন্য অনেক খারাপ লেগেছিল আমার। সেই থেকে মা যা বলতেন, যা করতেন মুখ বুজে সহ্য করতাম। তুই ছিলি না তাই বুঝতি না এসব। কয়েকদিনের জন্য আসতি, তাই মা তোর সাথে ভালো ব্যবহারই করতো। কিন্তু তুই চলে গেলে সব ঝড় যেত আমার ওপর। আর আমার তো ক্ষমার অযোগ্য একটা ভুল আছেই, আর কি লাগে।
কিছুটা সুস্থ হওয়ার পর এক রাতের শেষে আমি বেরিয়ে যাই ঘর থেকে। এরপর থেকে আর কখনো দেখা হয়নি মাকে। মা মারা যাওয়ার সংবাদ শুনে মনে হয়েছিল ছুটে চলে আসি মায়ের কাছে, কিন্তু যখন মনে হলো সেখানে তুই আসবি এবং আমাকে দেখার পর যদি আবার অপবাদ দিস, তাই আর যাইনি। আমি পালিয়ে প্রথমে আসি এক বান্ধবীর বাসায়। মঞ্জুকে তো তুই চিনতি, রাজনীতি করতো খুব। আমাকে বিয়ে করার জন্য কয়েকবার প্রস্তাব দিয়েছিল। দুলাভাই না বলে দেওয়ার পর দুলাভাইকে শাসিয়েছিল। আমি পরবর্তীতে আমাকে বিয়ে করবে কিনা জিজ্ঞাসা করি। সে এক পায়ে রাজি হয়ে যায়। তার 2 দিন পর আমরা বিয়ে করি। তুই হয়তো ভাববি আমার এত অধঃপতন কি করে হলো। আসলে কাছের মানুষদের থেকে আঘাত পেলে আর কাউকে ভরসা করতে ইচ্ছা করে না। তখন নিজেদেরকে শেষ করে দেওয়ার প্রবণতা বাড়ে খুব। তুই তো জানিস মৃত্যু আমার খুব ভয় লাগে। সাধারণত অন্যের মৃত্যুর কথা শুনলে আমার ভিতর কেমন জানি ভয় কাজ করে। সেখানে নিজের হাতে নিজের মৃত্যু, তা তো অসম্ভব। তাই তখন আমার কাছে মনে হলো ঘর থেকে পরই ভালো। তাই মঞ্জুকে বিয়ে করে চলে গেলাম তার কাছে। এ ঘরেও আমি কোনো সন্তান নেইনি। আর কেন নেইনি তুই, মা কিংবা দুলাভাই খুব ভালো করে জানবি। মঞ্জুর সম্বন্ধে আমি আগে থেকেই জানতাম। মদ, গাঁজা, মেয়ে মানুষ, যার নিয়মিত অভ্যাস, সে আর কতই বা ভালো হতে পারে। তবুও আমি নিজের অতীতের কাছের মানুষদের কথা ভেবে তার কাছে নিজেকে সুখী মনে করতাম। ভাবতাম যাদের কাছে সুখ আশা করেছি তারাই তো আমাকে পর করে দিল। সুখের পরিবর্তে এক বুক জ্বালা আর যন্ত্রণা দিল। যতটুকু ভালোবাসা আশা করেছিলাম ঠিক ততটুকুই আঘাত দিল। মঞ্জু আর আমাকে কি আঘাত দিবে, যার অন্তর কাছের মানুষদের আঘাতে ভরপুর। দূরের মানুষদের আঘাত কখনো তাকে স্পর্শ করতে পারে না। মঞ্জুকে বিয়ে করার আরেকটি উদ্দেশ্য আমার ছিল। সেটা ছিল তোর অহংকারকে ধ্বংস করা, এবং সেটা আমি পেরেছি, খুব ভালোভাবেই পেরেছি। তবে দুলাভাইকে মারার পরিকল্পনা থেকে শুরু করে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তার জন্য আমার মায়া লেগেছিল খুব। মানুষটাকে আমি ভাইয়ের মতো ভাবতাম, কিন্তু তাকে নিয়ে তোর ছিল আকাশ সমান অহংকার। ভেবেছিলাম শ্রাবণকে পেয়ে তোর অহংকার কিছুটা কমবে, কিন্তু না, না কমে তোর অহংকার আরও দ্বিগুণ বেড়ে গেল। আমি ছিলাম কিছু সীমাবদ্ধতা আর নিষেধাজ্ঞার শেকলে বাঁধা, নয়তো তোর মুখোশ আমি খুলে দিতাম অনেক আগে। সেদিন দুলাভাই মারা যাওয়ার দিন আমি কল দিয়েছিলাম তাকে। তুই তখন সামনে ছিলি, তাই বলেছিলাম তোর থেকে দূরে যেতে। আমার কথা অনুযায়ী দুলাভাই বেরিয়ে আসলো। মঞ্জু সহ রাজনৈতিক অনেকের রাগ ছিল দুলাভাইয়ের ওপর, সাথে আমার রাগ, সব মিলিয়ে বলি হতে হলো দুলাভাইকে। দুলাভাই মনে হয় বুঝতে পারেনি এসবের পেছনে কে জড়িত। একদম শেষ প্রান্তে তার সামনে গিয়ে দাঁড়ালাম। তিনি তখন ঠিকমতো শ্বাসও নিতে পারছিলেন না। একটা চোখ বেরিয়ে পড়ছিল অনেকটা, নাক মুখ থেতলে ভিতরে চলে গিয়েছিল। গায়ের উপর দিয়ে গাড়ি যাওয়ায় তিনি আর ঠিকমতো কথা বলতে পারলেন না। পুরো শরীর জড়ো হয়ে গিয়েছিল একেবারে। আমাকে দেখে কি যেন বলতে যাচ্ছিলেন, কয়েক সেকেন্ড চেষ্টাও করেছিলেন বলার, কিন্তু ধীরে ধীরে সে চেষ্টাও করতে পারলেন না আর। তুই আমার সাথে এমন না করলেও পারতি রে আপু, তোর জন্য দুলাভাইকে মরতে হলো। যতই পড়ছিল ততই মাথা ঘুরে আসছিল শ্রাবণের। সে ভেবেছিল তার বাবাকে মারার পেছনে শুধু রাজনৈতিক উদ্দেশ্য ছিল, কিন্তু ডায়েরি পড়ে সে বুঝলো তার বাবার মৃত্যুর পিছনে প্রধান কারণ ছিল তার ছোট খালা। জানিস আপু, শ্রাবণ ছাড়া আমি আমার জীবনে কাউকে নিজের মতো করে পাইনি। পুরো দুনিয়াতে আমার কাছের বলতে আর কেউ ছিল না রে। তুই তার কাছেও থাকতে দিলি না আমাকে, তাই তাকে নিজের কাছে রাখার সব চেষ্টা করে গেলাম। এই শ্রাবণের জন্য কতটা কষ্ট সহ্য করেছি আমি, তা তুই দুলাভাই খুব ভালো করে জানিস। আমার সংসার পর্যন্ত ভেঙে দিয়েছিলাম। আমি চাইলে বাচ্চা কনসিভ করতে পারতাম, কিন্তু শ্রাবণের কথা ভেবে আমি তাও করিনি। নিজের সংসার নিজেই ভেঙেছি। তবুও তোর মায়া হয়নি একটুও। আমাকে তোর বাসা ছাড়া করলি। আমি তো তোর কাছে শ্রাবণ চাইনি, শুধু চেয়েছিলাম তার আশেপাশে থাকতে। তুই তাও দিলি না আমাকে। জানিস আপু, তোরা যাওয়ার পরেও শ্রাবণকে আমি নিজের করে পাচ্ছি না। শ্রাবণের জীবনে এসেছে এক ভয়াবহ মেয়ে। আমি ভেবেছিলাম তোরা যাওয়ার পর আমি শ্রাবণকে ফিরে পাবো, কিন্তু আমি না জীবনে কারো কাছে কখনো গুরুত্ব পাইনি। সব সময় কেন জানি অবহেলাটাই পেয়েছি। কোথাও কারো কাছে কখনো নিজের মতো করে নিজেকে মেলে ধরতে পারিনি আমি। অন্যান্য বাবারা যেখানে মেয়েদেরকে অনেক আদর করতেন, সেখানে বাবা আমাকে শেখাতেন কেবল নিয়মকানুন আর পড়াশোনা। মাও সবসময় বলতো এই করা যাবে না, ওই করা যাবে না, মানে যাই বলতাম না কেন তাতেই তাদের বাধা। আমার জীবনে আমি কেবল নিজের মতো করে পেয়েছি শ্রাবণকে। তাকে আমি যা বলতাম সে তাই শুনতো, তাই করতো। তার সাথে আমি নিজের অধিকার দেখাতে পারতাম, কিন্তু আমার অধিকারেও শত মানুষের শত আপত্তি। এই দেখ না, তোরা মারা যাওয়ার পর আমি ভেবেছিলাম সে আমার কাছেই থাকবে, কিন্তু তা আর হলো না।
শ্রাবণকে অনেকবার বলেছি আমার বাসায় চলে আসতে, সে আসবে না। আর মেয়েটা মোটেও সুবিধার না। আমার মনে হলো মেয়েটা যতদিন থাকবে আমার সব কষ্টই বৃথা যাবে। শ্রাবণকে অনেকবার বললাম পুষ্পের সম্বন্ধে, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, কিন্তু সে আমার কোনো কথা কোনোভাবেই শুনল না। মেয়েটি শ্রাবণের কাছ থেকে আমাকে দিন দিন দূরে সরিয়ে দিল। নিয়মিত আসা যাওয়াও কমে গেল শ্রাবণের। তাই আমি এই পথের কাঁটা পুষ্পকে সরিয়ে দিলাম, ভয়ানকভাবেই দিলাম। আমি আমার ছোট শ্রাবণকে চাই, আগের মতো করে চাই। আর শ্রাবণকে পাওয়ার পথে যারাই বাধা হবে আমি তাদের কাউকে ছাড়ব না। এই অংশটুকু পরে হাত পা কাঁপা শুরু হলো শ্রাবণের, চোখে কান্নার স্রোত। তার প্রিয় সব মানুষদের মেরে ফেলা হয়েছে, বাবা মা এবং শেষে পুষ্পকেও। সে ডায়েরিটা না পড়লে কখনো জানতেই পারতো না যে পুষ্পকে খুন করা হয়েছে। সে সারা জীবন জানতো পুষ্প তার সাথে প্রতারণা করেছে এবং সারা জীবন প্রতারক বলেই চিনত পুষ্পকে। তবে পুষ্পের মেসেজের পর শ্রাবণও কয়েকবার ভেবেছিল পুষ্প সব ভুল বুঝে নতুন করে ফিরে এসে এত বড় অন্যায় করবে না, কিংবা সবটা তার অভিনয় হতে পারে না। সেদিন পুষ্পের হারিয়ে যাওয়ার দিন শ্রাবণের বাসায় আসে তার ছোট খালা। এত বছর পর শ্রাবণের বাড়িতে এসে বাড়ির আশপাশ দেখতে থাকেন তিনি। তারপর দরজায় কড়া নাড়েন। পুষ্প তখন রান্না করছিল শ্রাবণের প্রিয় একটি খাবার, মলা ঢেলা মাছ। শ্রাবণ ছোট মাছ খুব পছন্দ করত। ছোট মাছ সাথে একটা বা দুটো আলু কুচি কুচি করে কাটা। খালার কড়া নাড়ার কিছুক্ষণ পর এসে দরজা খুলে দিল পুষ্প। ছোট খালাকে দেখে সে পুরো অবাক হয়ে যায় কিছুক্ষণের জন্য। শ্রাবণের থেকে সে শুনেছে ছোটবেলার পর থেকে খালা আর কখনো আসেনি এ বাড়িতে। বিয়ের পর সে নিজেও দেখেনি আসতে। শ্রাবণ অনেকবার খালাকে তাদের বাসায় আসার কথা বলেছিল, কিন্তু তিনি আসেননি কোনোভাবে। সেদিন খালাকে দেখে হঠাৎ মনে প্রশ্ন আসলো, খালা কি মনে করে এ বাসায়? সালাম দিয়ে কথা শুরু করলো পুষ্প। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খালা আপনি এ বাড়িতে? কেন, আমি কি আসতে পারি না? খালার এ প্রশ্নে পুষ্প কিছুটা হেসে ফেলল। কেন নয়, অবশ্যই। অনেক বলেও আপনাকে তো আমরা কখনো আনতে পারিনি, তাই আর কি। তাই তো আজ নিজে থেকে আসলাম। আসুন বসুন। আমি শ্রাবণকে কল দিয়ে এক্ষুনি বাসায় আসতে বলি। এই বলে পুষ্প ভিতরের দিকে পা বাড়াতে ছোট খালা থামিয়ে দিলেন পুষ্পকে। না, কল দিতে হবে না। কল দিলে আসল মজাটাই তো শেষ হয়ে যাবে। খালার দিকে ফিরে পুষ্প বলল, বুঝিনি খালা। তাকে আপাতত কল দিতে হবে না। আজ একটা বিশেষ দিন, তাই ভাবলাম তোমাদের একটু চমক দিব। আমি সত্যিই অনেক চমকে গিয়েছি খালা। এখনও তো চমক দেইনি। এই যে এলেন। আরে না, এটা তো কিছুই না। যাই হোক, তুমি রেডি হও, বাসায় যাব আমরা। কিছুটা জড়তা নিয়ে প্রশ্ন করল পুষ্প। এখন? হ্যাঁ এখন। কেন খালা? বললাম না চমক আছে। তুমি এবং শ্রাবণ দুজনের জন্যই চমক আছে। কৌতূহলী মনে পুষ্প আবারও জিজ্ঞেস করল, তাহলে ফোন করে বলি আমি আপনার সাথে যাচ্ছি, সে যেন সরাসরি আপনার বাসায় চলে আসে। না, তাকে কিছু বলতে হবে না। তুমি রেডি হয়ে আসো, আমি বসি। পুষ্প ভিতরে গিয়ে কিছুক্ষণ পর ছোট খালার জন্য নাস্তা নিয়ে এলো। আর এ কি দরকার ছিল এসবের? আপনি নাস্তা নিতে নিতে আমার রেডি হওয়া শেষ হয়ে যাবে। পুষ্প নিজের রুমের দিকে গেল। ছোট খালা ধীরে ধীরে পুরো ঘর দেখতে লাগলেন। আলমারিতে রাখা কিছু ফটো ফ্রেম। শ্রাবণের মা বাবাকে দেখে চোখ আটকে গেল ছোট খালার। ছবির কাছে গিয়ে তিনি থামলেন। তাদের দিকে তাকিয়ে তাদের একসাথে থাকা স্মৃতিগুলোর দিকে নজর বোলাতে বোলাতে চোখ ভিজে এলো খালার। পেছনে হঠাৎ তাকাতে দেখলেন পুষ্প দাঁড়িয়ে আছে। তারপর ভেজা চোখ লুকানোর জন্য ঠোঁটের কাছে একটুকরো হাসি এনে বললেন, অনেক বছর দেখা হয় না আমাদের, আর কখনো হবেও না, অথচ। বলেই একটা দীর্ঘ নিঃশ্বাস রেখে থেমে গেলেন তিনি। চোখের কোণ থেকে পানি মুছে বললেন, তোমার শাশুড়িকে এখনো খুব মনে পড়ে। বোন তো, ভুলবো কিভাবে বলো? পুষ্প নীরবে দাঁড়িয়ে দেখছিল ছোট খালাকে। ক্ষণিকের জন্য তারও মায়া হচ্ছিল খালার জন্য। তিনি বলতে থাকলেন, মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে গেলে কিংবা খুব একা মনে হলে তখন এই মুখগুলো ভেসে ওঠে। মা বাবা আপা দুলাভাই সবাই আমাকে রেখে চলে গেল। তাদেরকে মনে পড়লে অতটা খারাপ লাগে না, যতটা খারাপ লাগে যখন ভাবি এই মানুষগুলোকে আর কখনো দেখতে পারবো না, শুনতে পারবো না, শোনাতে পারবো না আমি তোমাদের ছাড়া ভালো নেই। জীবনটা কেমন যেন। কত সুন্দরভাবে একসাথে থেকে স্মৃতি তৈরি করে ধীরে ধীরে একে একে আলাদা হয়ে যাই আমরা। বলতে বলতে আবারও চোখে জল এলো ছোট খালার। আবারও চোখ মুছে পুষ্পকে বললেন, তুমি রেডি? কিছুটা জড়ানো গলায় উত্তর দিল পুষ্প, জি খালা। আচ্ছা চলো। তারপর খালার সাথে রওনা দিল পুষ্প। যাওয়ার পথে গাড়িতে বসে বেশ কয়েকবার ছোট খালাকে তাকিয়ে দেখল।
সেদিন আবারও ছোট খালার জন্য মায়া হলো তার। শ্রাবণের খালাকে তখন তার কাছে পৃথিবীর সবচেয়ে একা মানুষদের একজন মনে হলো। গাড়ি থেকে নেমে পুষ্পকে নিয়ে সোজা উপরে চলে গেলেন ছোট খালা। নিজের রুমে পুষ্পকে দাঁড় করিয়ে ফুলিকে ডেকে তার হাতে একটা লিস্ট এবং কিছু টাকা দিয়ে বললেন লিস্টে থাকা সব জিনিস নিজে গিয়ে নিয়ে আসতে। মেয়েটি চলে গেলে পুষ্প তখন ছোট খালার রুমের চারপাশ দেখতে লাগলো। রুমটা তোমাদের রুমের মতো এত গোছানো না। না না খালা, কি যে বলেন, খুব সুন্দর আপনার রুমটা। এর আগে কি রুমে আর এসেছিলে কখনো? না তো। তাহলে ভেতরে যে একটা রুম আছে তা তো জানো না, তাই না? কিছুটা অবাক হয়ে পুষ্প বলল, ভেতরে রুম বলতে? কিছুটা হাসি দিয়ে ছোট খালা বললেন, তুমি খুঁজে বের করো, আমি একটু আসি। আচ্ছা। পুষ্প এদিক সেদিক তাকিয়ে রুম খোঁজা শুরু করলো। দেয়ালে হাত দিয়ে চেক করলো কিছু টের পাওয়া যায় কিনা। পরে বইয়ের তাকের পাশে ভালো করে তাকাতেই দেয়ালের মাঝে লেগে থাকা কিছু একটা চোখে পড়লো তার। হাত দিয়ে হালকা ধাক্কা দিতেই দরজাটি ভিতরের দিকে খুলে গেলে পুষ্প ছোট খালাকে ডেকে বলল, খালার রুম পেয়েছি। খালার কোনো সারা শব্দ নেই। পুষ্প ধীরে ধীরে প্রবেশ করলো রুমে। ঘন কালো অন্ধকারে ছেয়ে আছে পুরো রুম। দরজার পাশে সুইচ বোর্ড খোঁজা শুরু করলো পুষ্প। তারপর 4-5 সুইচের একটা বোর্ড হাতের কাছে পড়তেই সামনে সুইচ দেওয়া শুরু করলো। মুহূর্তে লাইট ফ্যান সব চালু হয়ে গেল। ফ্যানের বাতাসে কিছু কাগজ এদিক সেদিক উঠতে লাগলো। পুষ্প দ্রুত ফ্যান বন্ধ করে কাগজগুলো তুলে রাখার জন্য এগিয়ে গেল। পুষ্প কাগজগুলো তুলতে নিচু হতেই খেয়াল করলো তাকের নিচে বেশ কয়েকটি রামদা। ভয়ে কিছুটা পিছনে চলে গেল। বসা থেকে উঠে দাঁড়াবে ঠিক এমন সময় ঘাড়ের কাছে সজোরে এক কোপ টের পেল পুষ্প। মুহূর্তেই ঘাড়ে পড়ে থাকা চুলের একাংশ নিচে পড়ে গেল তার। বসা থেকে আর ওঠা হলো না পুষ্পের। গলা ঘাড়ে তখন রক্তের ফোয়ারা। গলায় হাত দিয়ে লুটিয়ে পড়ল সে। হাত দিয়ে রক্ত থামানোর চেষ্টা চলছে খুব, কিন্তু কোনো মতেই রক্ত থামছে না। হাতের উপর দিয়ে বেয়ে পড়ছে সমানে। সামনে থেকে একটা ঠক ঠক শব্দ ভেসে আসছিল তার কানে। কোনো মতে চোখ খুলে তাকিয়ে ছোট খালাকে দেখতে পেল পুষ্প। তিনি হাতের মধ্যে রক্তাক্ত রামদা নিয়ে দাঁড়িয়েই আছেন, আর মাঝে মাঝে রামদা দিয়ে বাড়ি দিচ্ছিলেন মেঝেতে। তাতেই শব্দ পেয়ে সামনের দিকে তাকালো পুষ্প। পুষ্প মাটিতে ভর দিয়ে ওঠার চেষ্টা করতেই ছোট খালা হাতে একটা কোপ দিয়ে মেঝেতে ফেলে দিল পুষ্পকে। তারপর কান্না করতে করতে পুষ্পের কানের কাছে এসে ছোট খালা ফিসফিসিয়ে বলল, আমার জীবনে একমাত্র প্রাপ্তিকে দূরে সরিয়ে রাখতে চাও? এত সাহস! তোমার শাশুড়ি যা পারেনি আর তুমি আসছো দূরে সরাতে? তারপর উঠে একের পর এক কোপ দিতে শুরু করলো আবার। ততক্ষণে নড়াচড়া করার শক্তিও চলে যায় পুষ্পের। পুষ্পের পাশে পা ছড়িয়ে পুষ্পের শেষ নিঃশ্বাস যাওয়া অবধি বসে থাকেন ছোট খালা, আর নিজেও কান্না করতে থাকেন অঝরে। আর ভাবলেন জীবনের ছোট ভুল থেকে কত কিছু হয়ে যায়। অনেক ক্ষেত্রে জীবনের ছোট ভুলগুলোই আমাদের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন করে দেয়। পুষ্প মারা গেলে ছোট খালার রুম থেকে বেরিয়ে ভালো করে হাত মুখ ধুইয়ে সে প্রথমে পুষ্পের ফোন হাতে নেয়। তারপর পরিকল্পনা অনুযায়ী মেসেজ বক্সে গিয়ে মেসেজ লেখে, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি তোমার কাছে। যতটা না ক্ষমা চাচ্ছি তোমাকে দিনের পর দিন ঠকানোর জন্য, তার চেয়ে বেশি ক্ষমা চাচ্ছি এই কয়েকদিন ভালো হয়ে যাওয়ার অভিনয় করে তোমার মনে নতুন আশা জাগানোর জন্য। আমার মনে হচ্ছে এই অভিনয়টা তোমাকে অনেক বেশি কষ্ট দিবে, তাই কষ্ট বাড়াতে চাই না আর। আমি আমার মতো করে বাসারকে নিয়ে চলে যাচ্ছি, তুমি ভালো থেকো, নিজের যত্ন নিও। আর হ্যাঁ, একটা অনুরোধ, কখনো যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে সেই ভালোবাসাগুলো থেকে বলছি তুমি এ বাসায় আর থেকো না। এ বাসা একটি অভিশপ্ত বাসা। তুমি ছোট খালার কাছে চলে যেও। সেখানে গেলে তুমি বরং ভালো থাকবে। ছোট খালা মানুষটা অনেক ভালো। তিনি তোমাকে নিজের ছেলের মতো করেই রাখবে। অবশ্য এটা তুমিও জানো এবং বুঝো। আশা করি তুমি আমার এই কথাটি রাখবে। ভালো থেকো, পারলে ক্ষমা করে দিও, আর না পারলে অভিশাপ দিও। মেসেজটি পাঠিয়েই সাথে সাথে ফোন বন্ধ করে রুমে গিয়ে ফোনটি সেখানে ফেলে রাখলেন। অপরদিকে মেসেজটি পেয়ে শ্রাবণ একের পর এক কল দিয়েই যাচ্ছিল পুষ্পকে। নাম্বার বন্ধ থাকায় কোনোভাবেই সংযোগ পেল না শ্রাবণ। ডায়েরিটা রেখে আর কি পাওয়া যায় তা খুঁজতে খুঁজতে আলমারির নিচে ফোনের একটা ভাঙা অংশ পেল। ফোনের অংশটা দেখে সে বুঝলো ফোনটা ছিল পুষ্পের। এই ফোনটা দুজনের টাকায় কিনেছিল তারা বিয়ের আগে। পুষ্পের পুরাতন ফোনটা তখন হাত থেকে পড়ে অনেক সমস্যা করছিল। একদিন সে শ্রাবণকে বলল, আচ্ছা শ্রাবণ, তোমার পরিচিত কেউ কি আছে তার ব্যবহৃত ফোন বিক্রি করবে? 7-8 হাজারের মধ্যে হলেও চলবে। কেন, কি হয়েছে? আর বললো না, আমার ফোনের সমস্যা দিন দিন বেড়েই চলেছে। আচ্ছা, তোমার কাছে কত আছে? আমার কাছে জমানো 5-6 হাজার আছে, আরও 2 হাজার জোগাড় করা যাবে। আচ্ছা, এত কম দামে ভালো ফোন পাবা না। আমার কাছে কিছু আছে, দুজনের টাকা দিয়ে একটা ফোন পাওয়া যাবে। না না, এত ভালো ফোন দিয়ে কি করব? ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ এসব চললেই হলো।
কিন্তু 7-8 হাজার টাকা দিয়ে কিনলে 1 বছর পর আবার সমস্যা করবে। তার চেয়ে মোটামুটি একটা ফোন কিনো, ওটা সুন্দরভাবে 2.5 থেকে 3 বছর ভালোভাবে কেটে যাবে। কিন্তু আমার কাছে তো এত টাকা নেই। তোমাকে কি টাকা দিতে হবে বা ম্যানেজ করতে বলেছি? যা আছে নিয়ে রাখো, তারপর আমি সহ একটা ফোন কেনা যাবে। না, তুমি কেন টাকা দিবা? কেন, আমি দিলে সমস্যা? পরে আবার খোটা দিবা। ছি, অহেতুক কথা বলবা না। পরের সপ্তাহে আমরা ফোন কিনবো। সেদিনই সেই কেনা ফোন শ্রাবণের কাছে আলাদা একটা স্মৃতি মনে হলো। রুমে অনেকবার সে খুঁজছিল পুষ্পের আর কিছু পাওয়া যায় কিনা, কিন্তু আর কিছুই পাওয়া গেল না সেখানে। রুম থেকে খুব সাবধানে বের হলো শ্রাবণ। ছোট খালা তখনও ঘুমাচ্ছিলেন। খালা কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন, তাই তার শরীর খুব দুর্বল এবং ব্যথা হয়েছিল। শ্রাবণ কিছুক্ষণ পাশে বসে থেকে খুব মনোযোগ সহকারে দেখতে লাগলো খালাকে। আর ভাবল কি নিষ্পাপ মমতাময়ী একটা মানুষ, অথচ ভেতরে ভেতরে পুষে রেখেছিল প্রচণ্ড রাগ, জেদ, অভিযোগ কিংবা ক্ষোভ। দীর্ঘদিনের জমানো রাগ, ক্ষোভ কিংবা অভিযোগের হঠাৎ যখন বহিঃপ্রকাশ হয়, তখন অনেক বেশি মারাত্মক হয়। আর ছোট খালার জমানো রাগ কিংবা ক্ষোভের মারাত্মক বহিঃপ্রকাশের শেষমেশ ভুক্তভোগী হতে হলো শ্রাবণকে। শ্রাবণ ছোট খালার মাঝে নিজেকে খুঁজে পাচ্ছিল। তবে বাবা এবং পুষ্পের কথা মনে হতেই তার নিজের মাঝেও প্রতিশোধের আগুন জ্বলে উঠল। নিজেকে নিজে বলতে লাগলো, খালাকে ক্ষমা করে দিলে তার নিরপরাধ বাবা এবং ভালো হতে চাওয়া পুষ্প কষ্ট পাবে। ইচ্ছে করছিল সেখানেই খালাকে খুন করতে, কিন্তু এভাবে খুন করলে সবাই জেনে যেতে পারে। তাই সে নতুন পরিকল্পনা সাজানো শুরু করলো। পরিকল্পনা শেষে খালার পাশ থেকে উঠে গেল শ্রাবণ। তারপর খালাকে দেখাশোনা করা মেয়েটিকে বলল, খালা ঘুম থেকে উঠলে বলো আমি আজ খালার জন্য রান্না করে আনবো খালার সব প্রিয় তরকারি। মারা যাওয়ার পর এবং পুষ্পকে বিয়ে করার আগে শ্রাবণ একা একা রান্না করত। প্রায় খালার বাসায়ও খেতে আসতো সে। শ্রাবণকে খাওয়ানোর সময় খালা মাঝে মাঝে মজা করে বলতেন, তুই একা একা কী কী রান্না করিস বলতো? কী আর রান্না করব, ভাত আর তরকারি। তরকারি তো সবাই রান্না করে, তা কী কী তরকারি? আলু ভাজি, বেগুন ভাজি, ডিম ভাজি, ডাল। খালা মুচকি হাসলেন, ডালও ভাজা হয়? হ্যাঁ, ডাল ভাজাও করি মাঝে মাঝে। ওটা মা রান্না করলে মজা হতো, কিন্তু আমারটা মায়ের রান্নার মতো হয় না। শ্রাবণের মায়ের কথা শুনে কিছু সময়ের জন্য চুপ হয়ে গেলেন ছোট খালা। তারপর নীরবতা ভেঙে শ্রাবণ বলল, আপনাকে আমার আপনাকে আমার হাতের রান্না খাওয়াবো একদিন। জড়ানো কণ্ঠে খালা হাসলেন। আচ্ছা, আমরা সেদিন একসাথে খাবো। মাঝে মাঝে খালা শ্রাবণকে রান্না আনার জন্য মনে করিয়ে দিতেন। শ্রাবণ উত্তরে প্রতিবার বলতো, আনবো একদিন, সব রান্না করে আনবো। কিন্তু আর কখনো আনা হয়ে ওঠে না তার। সেদিন বাসায় যাওয়ার সময় পরিচিত এক ওষুধের দোকানে গিয়ে সেখান থেকে বেশ কয়েক পাতা ঘুমের ওষুধ কিনে নিল শ্রাবণ। তারপর বাসায় গিয়ে নিজের মতো করে সব রান্না শুরু করলো সে। খুব মনোযোগ দিয়ে রান্না শেষ করে বাইরে থেকে আনা ওষুধগুলো সুন্দরভাবে মেশাতে শুরু করলো। ওষুধ মেশানো শেষে খালার বাসায় রওনা দিল। বাসায় পৌঁছে দেখলো ছোট খালা বারান্দায় বসে আছেন। টেবিলে খাবারগুলো রেখে খালাকে বলল, তারপর খাবারের দিকে ইশারা দিয়ে বলল, দেখো তোমার জন্য আমার সেই বিখ্যাত তরকারিগুলো রান্না করে আনলাম আজ। খালা কিছুটা হাসি দিলেন। আমি ভেবেছিলাম তুই এমনি বলেছিস, তাই মাঝে মাঝে আমিও মজা করতাম, কিন্তু আজ দেখি সত্যি সত্যি নিয়ে আসলি। দেখি কি কি রান্না করেছিস। তারপর খাবারগুলো ধীরে ধীরে দেখালো শ্রাবণ, সাথে প্লেটে সুন্দর মতো করে সাজিয়ে দিল খালাকে। প্রতিবার আমি বসে খাই আর তুমি খাওয়াও, আজ তুমি খাবে আর আমিই খাওয়াবো। আমার তো শরীরটা ভালো লাগছে না তেমন, পরে খাবো। না না, এখন খেতে হবে, তোমার কেমন লাগে তা দেখবো আমি। আচ্ছা তুইও বস, একসাথে খাই। না না, আমি যখন বলতাম একসাথে খাই তুমিও বসো, তুমি তো তখন আমার কথা শুনতে না। তুমি খেতে না, কেবল আমাকেই খাওয়াতে, আর বলতে তুই খা আমি দেখি। আজ ঠিক তেমনই, তুমি বসে খাবে, আমি পাশে দাঁড়িয়ে তোমার খাওয়া দেখব। কিছু একটা বলতে যাচ্ছিল ছোট খালা, কিন্তু বলার কোনো সুযোগ না দিয়ে শ্রাবণ বলল, কোনো কথা হবে না আজ, আর কোনো কথাও শুনবো না আমি। যা বলেছি তাই হবে, তোমাকে তাই শুনতে হবে। শ্রাবণের ছেলে মানুষে দেখে কিছুটা হেসে ছোট খালা বলল, আচ্ছা ঠিক আছে। তারপর শ্রাবণ দেখতে থাকলো তার ছোট খালার খাওয়া। খালা ধীরে ধীরে খাওয়া শুরু করলেন। খালা প্রথমে ভাতের সাথে ডাল ভাজিটা নিলেন, কারণ শ্রাবণ এই ডাল ভাজার অনেক সুনাম করেছিল খালাকে। ছোট খালার খাওয়া দেখতে দেখতে খালার সাথে অনেক স্মৃতি মনে পড়ছিল তার, আর আফসোস করছিল ভিতরে ভিতরে। কিন্তু পুষ্পের কথা, বাবার কথা মনে পড়তেই আবার আফসোস কেটে গেল তার। খাওয়া শেষ হওয়ার অবধি শ্রাবণ দেখতে থাকলো। ধীরে ধীরে ঘুমের ছায়া দেখা যাচ্ছিল খালার মুখে। আমি তোকে যেমন ভেবেছিলাম তুই তার চেয়ে অনেক বেশি ভালো রান্না করিস। খাওয়া শেষে কথাগুলো বলল খালা। আমার তো মনে হচ্ছে সবচেয়ে মজার একটা খাবার খেলাম আজ। এখন তো প্রায় তোর হাতের রান্না খেতে ইচ্ছা হবে। ইচ্ছে হলে বলো, রেঁধে নিয়ে আসবো।
বুঝলাম না, একটু আগে ঘুম থেকে উঠলাম, এখন আবার ঘুম পাচ্ছে কেন? খুব বেশি ঘুম পাচ্ছে? হ্যাঁ, মনে হচ্ছে ঘুমের ঘোরে পড়ে যাব চেয়ার থেকে। আচ্ছা তাহলে খাটে চলো, আমি তোমাকে খাটে নিয়ে যাই। আচ্ছা আমাকে একটু খাটে নিয়ে দে, আমি কিছুক্ষণ শুয়ে থাকবো। খাটে নিয়ে খালাকে শুয়ে দিয়ে খুব সুন্দর করে একটি কাঁথা খালার গায়ের উপর দিয়ে দিল শ্রাবণ। ধীরে ধীরে ঘুমের ভেতর হারিয়ে যাচ্ছিলেন ছোট খালা, তবুও শ্রাবণকে ডেকে বললেন, তুই এখন যাইস না, আমি ঘুম থেকে উঠলে তুই খাবি আর আমি দাঁড়িয়ে দেখব। খালাকে খুব সুন্দর করে শুইয়ে দিয়ে কপালে ধীরে ধীরে হাত বুলিয়ে দেয় শ্রাবণ। ক্লান্ত চোখ বুজে আসে ধীরে ধীরে। খালার পাশ থেকে উঠে আসার সময় অনিচ্ছা সত্ত্বেও পিছনে ফিরে বেশ কয়েকবার খালার দিকে তাকিয়ে থাকে সে। তারপর খালা ধীরে ধীরে ডুবে গেলেন ঘুমের ভিতর, আর শ্রাবণ অপরাধ বোধের ভিতর। এই প্রথম কাউকে মৃত্যু ফাঁদে ফেলতে এত বেশি অপরাধ বোধ হচ্ছিল তার। অন্যদের বেলায় কখনো এত ভাবেনি সে। একটু আফসোস হয়েছিল সবার জন্য, কিন্তু ছোট খালার জন্য তার আফসোসের পরিমাণটা ছিল অনেক বেশি। মায়ের এবং পুষ্পের মুখ ভেসে আসে চোখে, তারপর সিঁড়ি বেয়ে 1 পা 2 পা করে নিচে নেমে আসে শ্রাবণ। অথচ শ্রাবণ কখনোই জানবে না যে সে যে মানুষটার মৃত্যুপথ তৈরি করে নিচে নেমে আসছে সে মানুষটা তার প্রকৃত মা। আর যাদের সে এতকাল মা বাবা বলে জেনে আসছিল তারা তার বড় খালা এবং খালু। ছোট খালা কলেজে পড়াকালীন এক ছেলের সাথে পরিচয় ঘটে তার। ছেলেটি তাদের কলেজে অনার্সে পড়তো, খুব ভালো কবিতা আবৃত্তি করতে পারত। এছাড়াও গান উপস্থাপনা সবকিছুতেই ভালো দক্ষতা ছিল তার। খালার খুব ঝোঁক ছিল আবৃত্তির প্রতি, সে সূত্রে পরিচয় ঘটে ছেলেটার সাথে। পরিচয় থেকে ধীরে ধীরে পরিণয়, তারপর আড়ালে পরিণতি। সবার আড়ালে লুকিয়ে বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না ছোট খালার, কিন্তু ছেলেটিকে অনেক বেশি বিশ্বাস এবং ভালোবাসতেন, এবং বাসা থেকে শ্রাবণের মায়ের হিংসা, মানসিক চাপ সব মিলিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন তিনি। অবশেষে রাজি হয়ে গেলেন ছেলেটির কথায়। কথা ছিল বিয়ে করলেও তারা বিষয়টি কাউকে বুঝতে দিবে না এবং সময় হলে পরিস্থিতি অনুযায়ী পরিবারকে জানাবে। অবশ্য এই বিষয়গুলো ছোট খালার মাথায় ঢুকিয়েছিলেন ছেলেটি। তার আসল উদ্দেশ্য তখনও খালা বুঝতে পারেনি। বিয়ে ছাড়া শারীরিক সম্পর্কে খালা কোনোভাবেই সায় দিচ্ছিলেন না বলে ছেলেটি বিয়ের পরিকল্পনা করেছিল, এবং সে তার পরিকল্পনা অনুযায়ী সফলও হয়েছিল। সব কিছু ঠিকঠাকভাবেই চলছিল। খালার কলেজ, সম্পর্ক, ছেলেটির কবিতা আবৃত্তি, উপস্থাপনা, সুন্দর করে কথা বলা, পরিকল্পনা সব। কিন্তু হঠাৎ আপত্তি বাধে ছোট খালার মা হওয়ার সংবাদ শোনার পর। বিয়ের 3 মাস পর ছোট খালা বুঝতে পারেন তিনি মা হতে যাচ্ছেন। বিষয়টি নিয়ে তিনি খুব ভয় পেয়ে যান। ছেলেটিকে সব জানালে ছেলেটি একটু হেসে খুব সহজে অ্যাবর্শনের কথা বলে দেয় খালাকে। খালা চেয়েছিলেন স্বামীসহ পরিবারের সামনে দাঁড়াতে, কিন্তু যাকে নিয়ে দাঁড়াবেন সেই মানুষটিই বিষয়টি নিয়ে রাজি ছিলেন না। পরে অনেক বুঝিয়ে শুনিয়ে ছেলেটিকে রাজি করালেন ছোট খালা, কিন্তু নির্দিষ্ট দিনে খালাকে একা ফেলে উধাও হয়ে যায় মানুষটি। ছোট খালা শুধু ছেলেটির নাম, পড়াশোনা, বিভাগ, জেলা জানতেন। এর বাইরে তেমন কিছুই জানা ছিল না তার। অন্ধবিশ্বাস ছোট খালাকে এক ভয়ানক অন্ধকারের মুখোমুখি এনে দাঁড় করিয়ে দেয়। তখন তিনি বুঝতে পারেন যেখানে ছেলেটি নেই সেখানে তার বিয়ের বৈধতা নিয়ে প্রশ্নের অভাব হবে না এ সমাজে। প্রশ্ন ওঠাও অস্বাভাবিক ছিল না। না চাইলেও কয়েকদিন পর বিষয়টি মাকে জানান তিনি। মা থেকে বাবা, অনেক মারধরের শিকার হন তিনি। শ্রাবণের নানা নানির মনের ভেতর প্রশ্ন ওঠে আত্মীয়, সমাজ এবং সবার কাছে মুখ দেখা নিয়ে। কোনো সমাধান না পেয়ে তারাও বাচ্চাটিকে নষ্ট করে ফেলতে বললে ছোট খালা কোনো মতেই তাতে রাজি ছিলেন না। তখনও শ্রাবণের বাবা মা জানতো না বিষয়টি। পরে কোনো উপায় না পেয়ে একদিন তিনি বিষয়টি শ্রাবণের বাবাকে জানান। শ্রাবণের বাবার সাথে ছোট খালার খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছিল শুরু থেকেই। দুলাভাইকে নিজের বড় ভাইয়ের মতো শ্রদ্ধা এবং সম্মান করতেন তিনি। শ্রাবণের বাবাও ছোট বোনের মতো স্নেহ করতেন ছোট খালাকে। খালার কাছে সবকিছু বিস্তারিত শোনার পর তিনি খুব অবাক হয়ে যান এই ভেবে যে ছোট খালার মতো মানুষ কিভাবে এমন একটা ভুল করে, অন্তত একবার জানাতে পারতো তাকে। তারপর ভেবেচিন্তে একটা বুদ্ধি করেন শ্রাবণের বাবা। শ্রাবণের বাবা মা তখনও নিঃসন্তান ছিলেন। শ্রাবণের মা কখনো মা হতে পারবেন না বলে শ্রাবণের বাবা তখন ছোট খালার বিষয়টি শ্রাবণের মাকে জানান। বোনের প্রতি হিংসা থাকলেও শ্রাবণের বাবার প্রস্তাবটি খুব পছন্দ হয় তার। প্রস্তাবটি ছিল শ্রাবণের খালা সন্তান জন্ম দেওয়া অবধি পুরোটা সময় তাদের বাসায় থাকবে এবং সন্তান হওয়ার পর তা বড় বোনকে দিয়ে দিবে, যার দাবি তিনি কখনোই রাখবেন না। এমনকি তাদের পরিবার ছাড়া কাউকে বিষয়টা জানতেও দিবেন না যে শ্রাবণ তার সন্তান। আত্মীয় স্বজনরা জানবে শ্রাবণকে দত্তক নেওয়া হয়। বড় বোনের এমন প্রস্তাবে ছোট খালা প্রথমে রাজি না হলেও তখন ভালো করে চিন্তা ভাবনা করে দেখলেন যে ছেলেটিকে নিয়ে সবাই নানা রকম প্রশ্ন করবে, ছেলেটির বৈধতা নিয়েও সন্দেহ করবে, প্রকৃত সত্যও কেউ বিশ্বাস করতে চাইবে না।
যা মা এবং ছেলে দুজনের জন্যই কলঙ্কজনক হয়ে দাঁড়াবে। তাই নিজের এবং ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে বোনের প্রস্তাবে রাজি হয়ে যান এবং তিনিও পাল্টা একটা অনুরোধ করেন। অনুরোধ ছিল যতদিন সম্ভব হবে তিনি নিজের ছেলের আশেপাশে থাকবেন, এতে কেউ কোনো বাধা দিবে না। অনুরোধটি হাসি মুখে মেনে নেয় শ্রাবণের বাবা এবং মা। একদিন জন্ম হয় ছেলেটির, দিয়ে দেওয়া হয় বড় বোন দুলাভাইকে এবং ছোট খালার সেই দিয়ে দেওয়া ছেলেটিই হলো শ্রাবণ। আর তাই শ্রাবণের পাশে থাকার জন্য, শ্রাবণকে ফিরে পাওয়ার জন্য, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য শত শত চেষ্টা করেছেন ছোট খালা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, যারা জীবনভর এত কষ্ট, এত খুন, এত ভয়াবহতা যে ছেলের জন্য করে গেলেন, সেই ছেলেটির হাতে মরতে হলো তাকে। এবং ছোট খালা কখনো জানবেন না শ্রাবণের হাতে মৃত্যু হলো তার। রাস্তার পাশ ধরে হেঁটে যাচ্ছে শ্রাবণ, তখনও তার মাথায় ঘুরছে পুষ্পের সাথে কাটানো সুন্দর স্মৃতি। আওড়াচ্ছে লাইন, আমাদের সাজানো হলো না আর শুকনো পাতা কিংবা জোড়া ফুলের সংসার, আমাদের দেখা হলো না আর আরেকটি চাঁদনি রাত অজস্র তারার। গল্পটি এখানেই শেষ। অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা যারা পুরো গল্পটি মনোযোগ সহকারে শুনেছেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।